আমি একজন ধর্ষিতা। এটা আমার কেমন পরিচয়, এটা আমার কেমন কলঙ্ক। আমাকে এ পরিচয় আর এ কলঙ্ক কে দিল, কেন দিল? কেন একটা মেয়ে শিশুকে তার বাড়িতে বা তার আত্মীয়র বাড়িতে, তার দূর সম্পর্ক নিকট সম্পর্কে আত্মীয়র কাছে বা ট্যাবু সম্পর্কের পুরুষের কাছে যৌন নিপীড়নের শিকার হতে হয়? এ প্রশ্নটি ছিল মেয়ে শিশু নিয়ে। এবারে বলি ছেলে শিশুর কথা। সমকামিতা ভয়াবহ অপরাধ জেনেও একজন মাদ্রাসা শিক্ষক কি করে পারেন তার কিশোর ছাত্রকে ধর্ষণ করতে? কেন একজন ধর্ষক ধর্ষণের আগে সামাজিক, রাষ্ট্রীয়, আইনগত, ধর্মীয় সকল প্রকার বাধা ভুলে যায় এবং ধর্ষণ করতে উদ্যত হয়? যে আইনের শক্তিতে একজন ধর্ষিতার চিকিৎসা কিংবা একজন ধর্ষিতার মৃতদেহের সৎকারের আগে ধর্ষকের বিচার করা যায় না, সে আইনটা কেন পরিবর্তন করা যাচ্ছে না? সে আইনের শক্তি বা কতটুকু? আমাদের আশেপাশে, আমাদের দেশে যতগুলো ধর্ষণ হয় ততগুলোর খবর কি আমাদের কানে আসে? ততগুলোর ঘটনা কি আমরা জানতে পারি? আপনাদের কি মনে হয়? কেন একজন সুস্থ স্বাভাবিক ভদ্রলোক, ভদ্র চেহারার মানুষ গোপনে সুযোগ পেলেই ধর্ষণ মুখর হয়ে ওঠে, ধর্ষক হতে উদ্যত হয়ে ওঠে? কি এমন রহস্য? কেন বরাবরের মতো নিপীড়িত, ধর্ষিত, অমানবিক অত্যাচারের শিকার হওয়া একজন ধর্ষিতার কষ্টের কথা আমরা দ্রুত ভুলে যাই? মা আসিয়া তো মরেই গেল, মা আসিয়াকে ভুলতে কতদিন লাগবে? ধর্ষিতার ছবি, ধর্ষিতার পরিবারের ছবি সবার চোখের সামনে আসে। ধর্ষকের ছবি, ধর্ষকের পরিবারের ছবি সবার চোখের সামনে তেমনটা আসে না কেন? একজন ধর্ষিতাকে কেন চিন্তা করতে হয় তার ধর্ষণ হবার খবর সমাজে ছড়িয়ে পড়লে তাকে সারাটা জীবন মাথা নিচু করে বাঁচতে হবে? কেন তার পরিবারকে মাথা নিচু করে বাঁচতে হবে? এটা কেমন সমাজ, এটা কেমন বোধ?
বন্ধুরা আসলে খুবই স্পিচলেস। মা আসিয়া তো চলেই গেল, হয়তোবা কয়েকদিন পর আমরা আসিয়াকে ভুলে যাব, কিন্তু হয়তোবা এই যে রমজানের রাত চলছে, এখনও কিন্তু বাংলার কোথাও না কোথাও কোনো না কোনো ধর্ষক কোনো একটা ধর্ষণের পরিকল্পনা করছে। বাংলার কোথাও না কোথাও কোনো একটা মেয়ে কারো দ্বারা ধর্ষিত হবার টার্গেটে পরিণত হয়ে আছে, অথবা হয়তোবা এখনও যখন আমি ভিডিওটা করছি বা যখন আপনি ভিডিওটা দেখছেন তখনও কোথাও না কোথাও একটি মেয়ে ধর্ষিত হচ্ছে। রুখে দেবার এখনই শ্রেষ্ঠ সময়।